বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ৫ই আগস্টের পরের সময়টিকে কওমিপন্থী রাজনীতিবিদদের জন্য একটি উর্বর সময় বলা যায়। এ সময় অনেকে বাস্তবতার নিরিখে নানা ধরনের রাজনৈতিক সমঝোতায় গিয়েছেন। কেউ বিএনপির সঙ্গে, আবার কেউ ৮ দলীয় জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। তবে এসব সমঝোতার মাঝে একটি মৌলিক প্রশ্ন বারবার উঠে আসে: কওমি ধারার নিজস্ব ঐক্যবদ্ধ ও স্বতন্ত্র অবস্থান কেন গড়ে উঠল না? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ৫ই আগস্টের পরের সময়টিকে কওমিপন্থী রাজনীতিবিদদের জন্য একটি উর্বর সময় বলা যায়। এ সময় অনেকে বাস্তবতার নিরিখে নানা ধরনের রাজনৈতিক সমঝোতায় গিয়েছেন। কেউ বিএনপির সঙ্গে, আবার কেউ ৮ দলীয় জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। তবে এসব সমঝোতার মাঝে একটি মৌলিক প্রশ্ন বারবার উঠে আসে: কওমি ধারার নিজস্ব ঐক্যবদ্ধ ও স্বতন্ত্র অবস্থান কেন গড়ে উঠল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে পাকিস্তান এবং ভারতের দুটি রাজনীতির দিকেই তাকানো জরুরি। পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই অথবা শাহবাজ শরীফের দল পিএমএল উভয় ক্ষেত্রেই সরকার গঠন এবং আসন পূরণে জমিয়াতে ওলামায়ে ইসলাম পাকিস্তানের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছিল। অর্থাৎ একটি শক্তিশালী ধর্মীয় রাজনৈতিক শক্তি এমন একটি অবস্থানে ছিল যে তাকে উপেক্ষা করে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ কিংবা মন্ত্রিপরিষদ গঠন কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। ভারতে দেখেন, এনডিএ ও ইন্ডিয়া জোটের নির্বাচনী সমীকরণে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার রায়ের দল এমন একটি কৌশলগত অবস্থানে ছিল যেখানে নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী উভয় পক্ষই তাদের সমর্থন পেতে বাধ্য ছিল। শেষ পর্যন্ত দলীয় স্বার্থ বিবেচনায় তারা এনডিএ জোটই অবস্থান নেন। এখানে কিন্তু মৌলিক শিক্ষা একটাই: একটি সুসংগঠিত এবং শক্তিশালী অবস্থান রাজনৈতিক দর কষাকষির ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয়। এখানে উদাহরণগুলো উল্লেখ করার মূল কারণ একটাই, যে বাংলাদেশের রাজনীতিতে কওমি ধারার ঐক্য বড় কোনো দলই প্রকৃতপক্ষে চায়নি, এবং এই দুর্বল দিকটি কতটা স্পষ্টভাবে উপলব্ধি করা হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। বর্তমান বাস্তবতা দেখা যায়, যেমন জামাত চায় না কওমি ধারা একটি স্বতন্ত্র সমঝোতার শক্তি হয়ে উঠুক, আবার বিএনপিও চায় না যে কওমি ধারা এমন একটি অবস্থানে চলে যাক যেখানে রাজনৈতিক দর কষাকষি করতে হয়। আবার অনেকে বলতে পারেন যে কওমিদের আলাদা কোনো ভোট ব্যাংক গড়ে ওঠেনি, কিন্তু বাস্তবতা হলো ভোট ব্যাংক হোক বা না হোক, যদি কওমি ধারা একটি ঐক্যবদ্ধ এবং কৌশলগত অবস্থানে পৌঁছাতে পারত, তাহলে বাংলাদেশের যে কোনো দল ক্ষমতায় আসার সময় কওমিদের স্বার্থ এবং অবস্থানকে সামনে রেখেই সিদ্ধান্ত নিতে বাধ্য হতো। প্রশ্ন উঠতেই পারে যে আদৌ কি এই ঐক্য সম্ভব ছিল? আমার উত্তর হলো হ্যাঁ, সম্ভব ছিল। অর্থাৎ যেই নীতি ও আদর্শকে অক্ষুণ্ণ রেখে ৮ দলীয় ঐক্য সমঝোতা হয়েছিল, সেম নীতি ও আদর্শকে অক্ষুণ্ণ রেখে কওমিরও ঐক্য করা যেত। আবার যেই নীতি ও আদর্শ বজায় রেখে বিএনপির সাথে সমঝোতা সম্ভব হয়েছে, সেই পথই কওমি ঘরানার অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব ছিল। কারণ উভয় ক্ষেত্রেই নিজ নিজ দলীয় আদর্শ অক্ষুণ্ণ রেখেই রাজনৈতিক সমঝোতা করা সম্ভব হয়েছে। এমন ঐক্য হলে কওমি ধারা বাংলাদেশের ধর্মীয় রাজনীতিতে একটি বড় দৃশ্যমান অবস্থান নিতে পারত। বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশের একটি বিশাল সমর্থন গোষ্ঠী সমঝোতা এবং জোটের অভাবে পিছিয়ে ছিল, তারাও এগিয়ে আসতো। পাশাপাশি কওমির সন্তান এবং দেশের আপাম জনতা, তারা যদি একটি রাজনৈতিক সুস্পষ্ট রূপরেখা পায়, তাহলে তারাও এই উদ্যোগে শরিক হতো। এখনো সময় ফুরিয়ে যায়নি। সঠিক সদিচ্ছা থাকলে জোট ও সমঝোতা এখনো সম্ভব। তবে যদি বর্তমানে সেটা সম্ভব নাও হয়, ভবিষ্যতের জন্য হলেও এই দিকটির গুরুত্ব অনুধাবন করা জরুরি। সঠিক পরিকল্পনা, দূরদৃষ্টি এবং ঐক্যের মাধ্যমে কওমি দ্বারা একটি সঠিক রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে পারে, সেটি এখন প্রত্যাশা। তবে এই বিষয়টিকে ব্যক্তিগত ভাবনা হিসাবে না দেখে জাতীয় স্বার্থের আলোকে বিবেচনা করা যেতে পারে, তাহলে সেটি হবে আমার এই চিন্তার সার্থকতা। তাই এখন প্রয়োজন শুধু বিষয়টির গুরুত্ব অনুধাবন করা।